আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন রকমদাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। শুনতে এবং দেখতে যদি পান একদম ক্লিয়ার, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। দর্শক, আজকের পুরো খবরটির মধ্যে আমি ইরান প্রসঙ্গ টেনে আনবো। পাশাপাশি আজকে বিকেল ৩টা বা বেলা ৩টা যে লাইভটা করেছে, অনেকে প্রশ্ন করেছেন ইরান এবং পাকিস্তানের উপর ইসরায়েলের একটা বড় হামলার পরিকল্পনা কি করে ব্যর্থ হলো, সেই বিষয়টি থাকবে। আবার কিছু আপডেট খবর, পাশাপাশি পুরো ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করা হয়েছে সম্ভাব্য ইসরায়েলের হামলার পরিকল্পনার কারণে। কি হচ্ছে ইরান জুড়ে, কেন পৃথিবীর নজর এখন ইরানের দিকে, সবাইকে একদম ক্লিয়ার শুনতে পাচ্ছেন, তাই তো? কোনো সাউন্ডের প্রবলেম আশা করি পাচ্ছেন না, তাই? দর্শক, নিউ ইয়র্ক টাইমস মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গণমাধ্যম, তারা আজকে একটি স্পেশাল সংবাদ প্রকাশ করেছে। সেই সংবাদে তারা বলছে যে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ দুই নেতা, স্পিকার বাগের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, এই দুইজনকে হত্যায় একাধিকবার প্রচেষ্টা চালিয়েছে। কোনোবার পাকিস্তানের আইএসআই ব্যর্থ করেছে, কোনোবার আমেরিকা ইরানকে অগ্রিম তথ্য দিয়ে সতর্ক করেছে এবং আমেরিকার কারণে এবং পাকিস্তানের আইএসআই এর কারণে সফল অ্যাটাক করতে পারেনি। কিন্তু এখন পর্যন্ত ইসরায়েল ইরানের সেই টপ লিডারদের মারার পরিকল্পনায় আছে। যারা আমার লাইভটি দেখেন নাই, বিকেল ৩টা লাইভটা অবশ্যই দেখে নেবেন। ওইটাকে আমি রিপিট করব না কিছু আপডেট তথ্য দেওয়া ছাড়া। মূলত ইরানের পুরো পৃথিবীর নজর এখন ইরানের দিকে, কারণ ইরান এই মুহূর্তে পৃথিবীর ৯০টি দেশের বড় বড় নেতারা, হাই ভোল্টেজ নেতারা এখন ইরানে আছে। পাশাপাশি ইরানের অনেক বড় বড় কমান্ডার, অনেক নেতারা যারা এতদিন আত্মগোপনে ছিলেন, তারা এখন প্রকাশ্যে নামবে। তবে আমেরিকা এবং ইসরায়েলের টার্গেট হলো মুস্তফা খামেনি, আইআরজিসির নতুন যিনি প্রধান সহ বেশ কজন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সহ যে গণমাধ্যমগুলো আছে তারা বলেছে যে পিতার শেষ জানাজায়, পিতার বিদায়ের সময়টিতে তার ছেলে বর্তমান সুপ্রিম লিডার মুস্তফা খামেনিকে দেখা যাবে না, কারণ নিরাপত্তাজনিত কারণে তাকে হাজির করা হবে না। প্রিয় দর্শক, আমরা প্রথমে একটু বাংলাদেশের কিছু তথ্য দেখে আসি যে বাংলাদেশের আমাদের সরকারের পক্ষ থেকে সেখানে পৌঁছে গেছেন ইতিমধ্যে আমাদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। আমরা তাকে একটু দেখে আসি। বাংলাদেশের সংসদের যিনি স্পিকার, তিনি শোক জানাতে ইরানের স্পিকার বাগের গালিবাফের সাথে বর্তমান সময় সবচেয়ে আলোচিত ব্যক্তি যে বাগের গালিবাফ, তাকে হত্যার জন্য ইসরায়েল হন্যে হয়ে পাগল হয়ে গেছে, সেই ব্যক্তির সাথে আমাদের বাংলাদেশের স্পিকার বর্তমান সময় সবচেয়ে আলোচিত একজন ব্যক্তি এবং পার্লামেন্টে তুমুল ঝড় তুলছেন বা নিরপেক্ষতার যে প্রমাণ তিনি বারবার দিচ্ছেন, ক্রমান্বয়ে বাংলাদেশের সংসদ জনপ্রিয় হচ্ছে, যার কারণে সে হাফিজউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ, তিনি ইরানের সেই আলোচিত স্পিকার বাগের গালিবাফের সাথে বৈঠক করছেন এবং তিনি সেখানে শোক জানিয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে। পাশাপাশি বাংলাদেশের বিরোধী দলের পক্ষ থেকে সেখানে পৌঁছে গেছে আমরা দেখতে পাচ্ছি একটি প্রতিনিধি দল সেখানে আছে। আমরা জামাতের অন্যতম নেতা পার্লামেন্টারিয়ান মুজিবুর রহমান, আমরা দেখতে পাচ্ছি হানজালা, দেখতে পাচ্ছি ডক্টর খালিকুজ্জামান, আছে আরেকজন আলোচিত তরুণ নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تحسبن الذين قتلوا في سبيل الله
الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم দর্শক, আমরা দেখলাম বাংলাদেশের বিরোধী দলের পক্ষ থেকে ইরানের শোক জানাতে গেছেন যারা তাদের সেই ভিডিওটি। যে বিষয়গুলো এখন আলোচনায় আসছে সেটি হলো পুরো ইরানে 2 থেকে 2.5 কোটি মানুষ তাদের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণকারী ইরানের রাষ্ট্রের জন্য, ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য, যিনি সবচেয়ে বড় স্যাক্রিফাইস করেছেন, তার জীবন দিয়েছেন দেশটার জন্য, সেই আয়াতুল্লাহ আলী খামেনি জানা যায় 2 থেকে 2.5 কোটি মানুষের উপস্থিতি এখন হচ্ছে সেখানে। 4 থেকে 9 তারিখ রাষ্ট্রীয় এই শোক বা তাকে বিদায় জানাবার সিরিজ যে প্রোগ্রামগুলো আমি আগের লাইভে বলেছি রয়েছে, সেখানে পৃথিবীর 90টি দেশ উপস্থিত হচ্ছে। তাবৎ মুসলিম দেশগুলোর নেতারা সেখানে আসছেন, সঙ্গে অন্যান্য দেশগুলো আসছেন। পুরো পৃথিবীর নজর এখন সেখানে। শুধু তাই নয়, এই সময়টিতে টার্গেট করে মোসাদ ইরানের হাই অফিসিয়াল, হাই টেলিগে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কমান্ডার তাদেরকে অ্যাসাসিনেশনের জন্য পরিকল্পনা করছে। ইরানের কয়েকটি গণমাধ্যম বলছে, যেহেতু ইরান এই মুহূর্তে একটা বিশ্ব নেতাদের সবচেয়ে বড় মিলন মেলায় উপস্থিত হচ্ছে বা তৈরি হচ্ছে, তবে প্রত্যেকটি এয়ার ডিফেন্স অ্যাক্টিভ করা হয়েছে। পাশাপাশি ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যদি শত্রুরা ইরানে কোনো প্রকার আক্রমণ করে, এটা হবে সেই দেশটির জন্য সর্বশেষ আক্রমণ। ইরান বলছে, যদি কোনো প্রকার শত্রু ইরানের মধ্যে অ্যাটাক চালায়, সেক্ষেত্রে ইরান তাদেরকে যেই পাল্টা জবাবটি দিবে, এতে করে ওই দেশটি পৃথিবীর মানচিত্রে আর দাঁড়িয়ে থাকবে না। মানে ইরান তার সর্বোচ্চ আঘাতটা করবে। এতদিন যে আঘাতগুলো করেছে, ইরান সর্বোচ্চ আঘাত করেনি। যুদ্ধে যেটা হয় যে বুঝে শুনে আক্রমণ করা হয়, একটা অপশন রাখা হয়। ইসরায়েল অ্যাটাক করেছে একটা অপশন রেখে, আমেরিকা অ্যাটাক করেছে একটা অপশন রেখে, ইরান অ্যাটাক করেছে একটা অপশন রেখে। কিন্তু ইরান বলছে যে আর কোনো অপশন থাকবে না। ওই দেশটার ভেতরে মানে একটা দেশকে ধ্বংস করার জন্য যা করা লাগে, একটা বড় শক্তিশালী ভূমিকম্পে যেটা হয়, সেটা ইরান করবে। তার মানে ইরানের পক্ষ থেকে ইরান ওই দেশটিকে বার্তা দিয়ে দিয়েছে। ওই দেশটিকে কেউ বিশ্বাস করছে না, কারণ পাকিস্তান এবং সুইজারল্যান্ডে যখন আলোচনা করছিল ইরানের নেতারা, তখন তারা কয়েকবার আক্রমণের পরিকল্পনা করেছে। এবং আজকে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস সেটা প্রকাশ করে দিয়েছে, একদম ক্লিয়ার। আবার লাইভে আজকে ডিটেলস বলে দিয়েছে আপনাদেরকে। প্রিয় দর্শক, প্রশ্ন হতে পারে, ওদের এত সাহস কি করে 57টি মুসলিম দেশের মধ্যে একটি মাত্র ইহুদি রাষ্ট্র এবং বর্তমান সময়ে আমেরিকাকে পরাজিত করা একটি দেশ, যাকে ইসরায়েল নামক একটি দেশ আক্রমণ করার পরিকল্পনা করছে? তার প্রধান কারণ হলো মুসলমানরা বিভাজিত, মুসলমানরা কখনো ঐক্যবদ্ধ নয়। খুব সহজ একটা উদাহরণ দিয়ে বলি আপনাদের। 15.5 বছরে বিএনপি এবং জামাত এক টেবিলে খেয়েছে, একসাথে ঘুমিয়েছে, জেল খেটেছে। জামাত নেতাদের নেতৃত্বে বিএনপি নেতারা জেলখানায় নামাজ পড়েছে। কেউ
একটা খাবার আনলে সবাই ভাগ করে খেয়েছে। প্রত্যেকের প্রার্থনা ছিল, সেই গভীর রাতে আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেঁদেছে বিএনপির তাবৎ নেতারা, কেঁদেছে জামাতের নেতারা যে হে আল্লাহ, এই স্বৈরাচার ফ্যাসিস্টদের হাত থেকে আমাদের রক্ষা করো। আমি বিএনপির অনেক বড় বড় নেতাদের সাথে বসছি, কথা বলেছি, তারা বলেছে যখন সাইদি সাহেব বেঁচে ছিলেন তার নেতৃত্বে তারা কেঁদেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। ডক্টর শফিকুর রহমান, যিনি বর্তমান জামাতের আমির, তার নেতৃত্বে বিএনপি নেতারা নামাজ পড়েছেন, আল্লাহর কাছে কেঁদেছেন, দোয়া করেছেন হাসিনার হাত থেকে বাঁচার জন্য। এই ইতিহাসগুলোকে ভুলে যাচ্ছে মানুষ। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সঠিক ইতিহাস ভুলে মিথ্যা ইতিহাসগুলোকে চর্চা করি। বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক, মেহনতি শ্রমিক, সাধারণ মানুষ, দোকানদার, পথচারী, নারী, পুরুষ, শিশু হাজার হাজার সড়কে এসে জীবন দিয়ে হাসিনা থেকে দেশকে মুক্ত করেছে। আজকে আমরা দেখছি প্রকাশ্যে সেই দেশে শাওনের মতো নটিরা জুলাই সিআইডি লেখে, মানে চয়কার চু ডট 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 দয়কার ডি। আজকে দেখছি বাংলাদেশের হাসিনা ফ্যাসিস্ট রেজিমের সাংবাদিকরা প্রকাশ্যে গলা উঁচু করে কথা বলছেন। আমরা কিন্তু বলতে পারিনি হাসিনার আমলে, যখন বলছি আমাদের উপর একটার পর একটা ঝামেলা আসছে, দেশ ছাড়িয়ে দিয়েছে, আমাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে, চাকরি থেকে বের করে দিয়েছে, দেশে ঢুকতে দেয়নি, নানান রকম হয়রানি হয়েছে। আজও ইলিয়াস আসতে পারেনি, কনক সরোর আসতে পারেনি, পিনাকি ভট্টাচার্য আসতে পারেনি। সেই দেশে নতুন স্বাধীনতার পর হাসিনার ফ্যাসিস্ট গলাবাজ সাংবাদিকরা, সোমারা, মঞ্জুর আলম পান্নারা, আনিস আলমগীরা গলা উঁচু করে কথা বলছে, আর আমরা গলা নিচু করে ফেলতেছি, কারণ মিডিয়াটা আবার ওদের দখলে চলে গেছে। সবচেয়ে দুঃখজনক যে ব্যাপার সেটি হলো বিএনপি একটি গ্রুপ জুলাইকে অন করে না, একটি গ্রুপ অন করলেও গলা উঁচু করে বলতে পারে না। বিএনপি মনে করে জুলাই যদি একটা স্তম্ভ হয় বা জুলাই যদি একটা রূপ হয়, ৭১ হারিয়ে যাবে। ৭১ বাঁচাতে হলে জুলাইকে ডাউন করতে হবে। অথচ এই জুলাই দিয়ে বিএনপি ক্ষমতা বসছে। এই ৭১-এর চেতনাকে হাসিনা পচিয়ে গলিয়ে নষ্ট করে দিয়ে গেছে। সেই পচা গলা নষ্ট ইস্যুটিকে বিএনপি আঁকড়ে ধরছে। অথচ ৭১ আমাদের মহান স্বাধীনতা, এটাকে বিক্রি করেছে আওয়ামী লীগ। আজকে দেখবেন তারা আবার সেই ৭১ দিয়ে আওয়ামী লীগের পেতর তারা ফিরে আসার চেষ্টা করছে। তারা ২৪কে সিআইডি লেখে, অথচ সরকার নীরব। অল্প কিছু মুখ জেগে উঠছে আওয়ামী লীগের, তাদের সাহসে আস্তে আস্তে মুখের সংখ্যা বাড়ছে। আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে কথা বলছে তারা। এর চেয়ে নির্লজ্জ জাতি এই পৃথিবীতে আসতে পারে না। যারা আওয়ামী লীগের দালালি করছেন আর ডক্টর ইউনূসকে মির্জাফর বা তাদেরকে গালি দিচ্ছেন, তারা কিন্তু বিএনপিকে জামাতকে গালি দিচ্ছেন। ইউনূসের এখানে যে ভূমিকাটি, ইউনূস তো আন্দোলন করেননি, সরকার পতন করেননি, তিনি একটা অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন এবং বিএনপিকে ক্ষমতা বসিয়ে দিয়ে গেছেন ইউনূস, নিজের হাত ধরে ক্ষমতা বসিয়ে দিয়ে গেছেন, কারণ তার অ্যাডভাইজাররা বিএনপিকে বিজয়ের জন্য খেলছেন, সবাই জানে এটা। কিন্তু বিএনপি চুপ যখন ইউনূসকে গালি দেওয়া হয়। বিএনপি ইউনূসকে অন করতে চায় না, ক্ষমতা নিয়েছে ইউনূসের কাছ থেকে, সুবিধা নিয়েছে। তো বিএনপিকে মনে রাখতে হবে, এই যে নতুন প্রজন্ম আছে তারা এগুলো মনে রাখছে, আমরা মনে রাখছি। আমরা বিএনপিকে ভালোবেসে বিএনপির এই কাজগুলো সমালোচনা করছি মানে কি? আমার মতো মানুষ সমালোচনা করছে মানে কি? অগণিত মানুষ এখন বিএনপির এই কাজগুলোকে পছন্দ করতে পারছে না, যারা গণভোটের মতো মানুষের যে অধিকার সেটাকে প্রতিষ্ঠা করছে না, গণভোটের গলা চিপে ধরেছে, যারা ভোটের আগে বলেছিল এক কথা, ভোটের পরে পুরো উল্টা রিভার্স জাতির সাথে প্রতারণা করেছে, তাদের সেই মাসুল নিতে হবে, আজকেও আর কালকে নিতে হবেই। আওয়ামী লীগ নিয়েছে না ১৫.৫ বছর পরেও নিতে হবেই। কখন নিবে সেটা সময় বলে দেবে। আমি কেন এই কথাগুলো আসছি ইরানের প্রসঙ্গ থেকে? একটা বিশ্বাসঘাতক জাতি কখনো দাঁড়াতে পারে না, একটা বিশ্বাসঘাতক জাতি কখনো তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। বর্গীরা বারবার হানা দেয়। ৫৪ বছর বাংলাদেশ কখনো পাকিস্তানের কখনো ভারতের দালালি করে গেছে, আর মাঝখান থেকে আমেরিকা ছড়িয়ে গড়িয়েছে। এই স্বাধীন বাংলাদেশকে স্বাধীন বলতে এখন আমাদের লজ্জা লাগে।
সরকার আসে, সরকার চলে যায়, কিন্তু প্রতিটা সরকার কেউ না কেউ বসায় তাকে পুতুলের মতো নেপথ্য থেকে খেলে তাকে নিয়ে। ইরান আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আমেরিকাকে তোয়াক্কা করেনি, ইসরায়েলকে পাত্তা দেয়নি। এক আমেরিকার মতো বিশ্বের শক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে 100 দিনের অধিক সময় লড়াই চালিয়ে ইরান তার বিজয় ছিনিয়ে এনে প্রমাণ করেছে শক্তিশালী আর বড় হলেই বিজয় আসে না, বিজয়ের জন্য সবচেয়ে বড় পরিকল্পনাকারী মহান আল্লাহর সাহায্যের প্রয়োজন আছে। আল্লাহ রাসূল বলেছেন, বিজয় আল্লাহ দেন, মানুষ বিজয় ছিনিয়ে আনতে পারে না। জুলাইতে বিজয়টা দিয়েছে আল্লাহ আমাদের, আর সেই জুলাইকে এখন পদে পদে অপমান করা হচ্ছে। প্রত্যেকটি গণমাধ্যম জুলাইকে এখন আঘাত করে কথা বলছে। জুলাই নেই বাংলাদেশে, আর হারিয়ে গেছে। 1-2 বছরের মাথায় জুলাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জুলাই যারা এই লড়াকু সৈনিক ছিল, জুলাই যারা মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে মারধর করা হচ্ছে, জেলে ঢুকানো হচ্ছে, তাদেরকে অপবাদ দেওয়া হচ্ছে, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে আমাদের গণমাধ্যমগুলো। সেই বসুন্ধরা যারা আওয়ামী লীগের সবচেয়ে বড় সুবিধাভোগী, তারা এখন 80 দিনে, আমি সেদিন একটি গণমাধ্যমে দেখলাম আমার দেশে, হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একটি প্রতিষ্ঠান, বসুন্ধরার যে 5টি গণমাধ্যম আছে, 800-র উপরে নিউজ করেছে এক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে, 800-র উপর। সেই বসুন্ধরা এখন টিকে আছে। কি করে টিকে আছে? যারা হাসিনাকে টিকিয়ে রেখেছে। এই বিএনপি ক্ষমতায় আসার পর তার চরিত্র একরকম দেখায়, বিরোধী দলে থাকলে তাদের চরিত্র একরকম দেখি আমরা। এটা দেখতে চাই না। জুলাইয়ের প্রতিটি চেতনা, বিএনপি, জামাত, এনসিপি, আগামী দিন তারা যদি সত্যিকার অর্থে দেশ রক্ষায় এক থাকতে পারে, আওয়ামী লীগ এই দেশে দাঁড়াতে পারবে না। আর যদি এদের ঘুম ধরে যায় অন্তরে, আবার আওয়ামী লীগ আসবে, আবার বিএনপি পালাবে, আবার জামাত পালাবে, এনসিপি পালাবে। কারণ বিশ্বাসঘাতক জাতির জন্য আল্লাহ এটাই করে। আসি ইরানের খবরে। সেই ইরানের ভেতরে এত বড় ম্যাসিভ প্ল্যান করছে, আবার ইরান সেটাকে ভেস্তে দিচ্ছে। ইসরায়েলের মতো একটি দেশ ইরানের মধ্যে বড় বড় পরিকল্পনা করছে। দেখছেন আপনারা, সুপ্রিম লিডারকে একদিনে প্রথম অ্যাটাকে মেরে ফেলেছে। অনেক বিশ্বাসঘাতক দেশটির ভেতরে ছিল। আইআরজিসি প্রধান, গোয়েন্দা প্রধান, বিমান বাহিনীর প্রধান, পরমাণু বিজ্ঞানীরা একের পর এক মারা গেছে। 2 দফা অ্যাটাকে, প্রথম 12 দিনের যুদ্ধে প্রথম অ্যাটাকেই গুরুত্বপূর্ণ 30-40 জন মারা গেল। দ্বিতীয় দফা 100 দিনের লড়াইতে 40 দিন যে প্রথম যুদ্ধটা হলো, প্রথম দিনে আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেল। কে আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান বলে দিল? পুরো ভেতরে বিশ্বাসঘাতক। এই মুসলিম ইতিহাসের বিশ্বাসঘাতকরা মুসলমানদের পরাজিত করছে। কিন্তু ইসরায়েলের মতো একটা ছোট্ট দেশ, 1 কোটি বা 1 কোটি 20 লক্ষ ইহুদি, ছোট্ট একটা ইসরায়েল, যেটা ইরানের কাছে একটা হাতের মুঠো, পুরো পৃথিবীকে নাড়িয়ে দিচ্ছে তারা। আর আমরা বিশ্বাসঘাতকরা, আরবের বিশ্বাসঘাতকরা, মুসলিম বিশ্বাসঘাতকরা, তাদের থেকে সুবিধা পাওয়ার আশায় আমরা তাদের কাছে আমাদের মাথাটা বিক্রি করে দিচ্ছি। পুরো ইরান আজকে পৃথিবীর চোখে, পুরো পৃথিবী দেখছে, পৃথিবীর ইতিহাস সৃষ্টি করছে ইরান। 2 থেকে 2.5 কোটি মানুষ একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হবে, যাকে রেজিম চেঞ্জের মাধ্যমে আমেরিকা, ইসরায়েল সরাতে চেয়েছিল। যে দেশের মানুষ তার বুক আগলে দিয়ে সে নেতাকে বাঁচাতে চেয়েছিল। আমেরিকা, ইসরায়েলের মতো বিশ্ব শক্তির বিরুদ্ধে যে দেশের মানুষ নাম লিখিয়েছিল যুদ্ধের জন্য, 1 কোটির উপর মানুষ, সেই দেশকে হারাতে পারে না কেউ। ইরান সেটা প্রমাণ করেছে। আমেরিকা শেষ পর্যন্ত ইসরায়েলের পরিকল্পনা ভেস্তে দিচ্ছে, কারণ আমেরিকা বুঝতে পারছে ইরানে যদি ইসরায়েল কোনো অ্যাসাসিনেশন চালায়, কোনো হত্যাযজ্ঞ চালায়, এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে খাক করে ফেলবে, কিচ্ছু থাকবে না। ইরানের বাকের গালিবাফ এবং আব্বাস আরাকচির হত্যার পরিকল্পনা অগ্রিম আমেরিকা জেনে ইরানকে সতর্ক করে। বুঝতে পারছেন যে ইরান আমেরিকার শত্রু, যে আমেরিকা ইরানের শত্রু। রাষ্ট্রের কূটনৈতিক চেষ্টাগুলো কোথায় গিয়ে থেমেছে, বা গোয়েন্দা ভিত্তি কোথায় গিয়ে থেমেছে। সেই গুপ্ত হত্যার মাস্টারমাইন্ড মোসাদ এখন ইরানের দিকে তাকিয়ে আছে, কালকে কি ঘটতে পারে। অর্থাৎ 4 তারিখ থেকে 9 তারিখ পুরো বিশ্ব শক্তির নজর ইরানের দিকে, পুরো বিশ্ব নেতাদের নজর ইরানের দিকে, পুরো বিশ্ববাসীর নজর ইরানের দিকে। এই পৃথিবীতে একজন ব্যক্তি এসেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি নামে, যিনি মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন, শিখিয়েছেন, মুসলিমদেরকে বুঝিয়েছেন কালেমার পতাকার অর্থ কি। তাকে দেখে যদি এরদোয়ানরা, মোহাম্মদ বিন সালমানরা
তারেক রহমানরা, আনোয়ার ইব্রাহিমরা, আব্দুল ফাত্তাহ আল সিসিরা, তাকে দেখে যদি শেখ তামিম বিন হামাদ আল থাইরা, তাকে দেখে যদি দ্বিতীয় আব্দুল্লাহরা কিচ্ছু না শেখে, আর কিচ্ছু বলার থাকবে না। আমি বিশ্বাস করি এই সময়টি, এই যে মুসলিম বিশ্ব নেতারা, 90টি দেশের নেতারা এবং 57টি মুসলিম দেশের প্রতিনিধিরা একটি দেশে একসাথে উপস্থিত হচ্ছে, এখান থেকে পৃথিবীকে একটি বার্তা দেওয়ার সুযোগ এসছে যে মুসলমানরা এক হচ্ছে। ইরান যে স্বপ্নটি দেখছে, তুরস্ক যে স্বপ্নটি দেখছে, একটি মুসলিম সামরিক বাহিনী গঠন, এখান থেকে যেন এই ইমাম খোমেনির, আয়াতুল্লাহ আলী খামেনির এই রক্তের উপর তারা হাত দিয়ে শপথ করে তারা যেন সেই স্বপ্নটা বাস্তবায়ন করে। আগামী দিন সেই স্বপ্নটা আমরাও দেখছি। যদি মুসলিম দেশগুলো এক হতে পারে, সামরিক শক্তি তৈরি করতে পারে, ওই একটি দেশ কখনো মুসলমানদের দিকে ছোট্ট একটা মার্বেল মারার, ছুঁড়ে মারার সাহস করবে না। এই হলো অবস্থা। দর্শক, আমরা চেষ্টা করব কালকে মূল অনুষ্ঠানে, পুরো ইরান জুড়ে এখন মানুষের শোক চলছে। আজকে আমি আপনাদের ইরানের সাথে সেই ড্রেস কোড মিলিয়েছি, ব্ল্যাক কালো পরেছি। এটা ইরানের একটা শোকের পোশাক। সবাই খামেনির ছবি নিয়ে বেরিয়েছে, ফুল নিয়ে বেরিয়েছে, প্রকাশ্যে তার কফিন দেখানো হচ্ছে, বিশ্ব নেতারা হাজির হচ্ছে, শোক জানাচ্ছে, পুরো শহরে কোরআন তেলাওয়াত হচ্ছে। ইরান একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো ইরান জুড়ে। মানুষের চোখ ভেজা, কাঁদছে মানুষ, প্রতিটা মানুষের চোখ ভেজা একজন মানুষের জন্য। তাকে হত্যা করেছে আমেরিকা, ইসরায়েল। আমাদেরকে আরেকটি কথা বলি, এই আয়াতুল্লাহ আলী খামেনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, জানেন এটা? তার বংশধর। পৃথিবীকে মাথা উঁচু করে বাঁচার এবং সাহসের সাথে মৃত্যুবরণ করা শিখিয়ে গেছেন একজন ব্যক্তি। পরাজিত হননি, আপোষ করেননি, জীবন দিয়েছেন। এরকম নেতা 100-200 বছরে একজন আসে না। আল্লাহ হাফেজ।